সরি। সরি ভাইয়া, ভুল করে অন্য গ্রুপে মানে মাস্টার প্রোগ্রামে লাইভ দিয়ে দিয়েছিলাম, খুবই দুঃখিত। মানে ভুল করে মাস্টার প্রোগ্রামে ইয়া দিয়েছিলাম। তো যাই হোক, ভুল হয়ে গেছিল একটা। আসলে ক্লাস তো হবে আমাদের শর্ট সিলেবাসের প্রোগ্রামে, তাই না? কিন্তু এটা ভুল হয়ে গেছিল একটু, মানুষ মাত্রই ভুলশীল। এবার ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যদি কেউ 23-এর থাকো তারা বের হয়ে যাও, কিছু বুঝবা না। যারা 23-এর বাবা তারা তোমাদের জন্য এই ক্লাস না, তোমাদের জন্য আলাদা ক্লাস। ওয়ালাইকুম সালাম। নাসিব আহমেদ, নাসিব, তনিমা ইসলাম, হোসাইন, মিথিলা, তিলোত্তমা পাল, ফাড়িয়া তানা, ইফাত জামিলা, স্নিগ্ধা, সালেক বিন হোসেন, আলিফ, মাইশা ফারজানা, মৌমিতা। তো যাই হোক, আমি এখন যে গ্রুপে ক্লাস নিচ্ছি এই গ্রুপে শর্ট সিলেবাসের সব চ্যাপ্টারগুলো, যেমন বহুপদী আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, এখন ম্যাট্রিক্স নির্ণয় শেষ করব ম্যাক্সিমাম 5টা ক্লাসে, ম্যাক্সিমাম 5টা ক্লাসে, ঠিক আছে? এবং কিভাবে পড়ানো হয় সেটা একটু তোমরা দেখো আর কি। সব ধরনের টেকনিকই তো উজ্জ্বলের কাছে আছে। ভাই আপনি কেমন আছেন? ফারিয়া তানহা, খুব ভালো নাই, আমি বাম হাতটা বেশি নড়াতে পারতেছি না। আজকে আমি ভ্যাকসিন নিয়েছি, খুব ব্যথা হচ্ছে আর কি বাম হাতে। তারপরেও যাই হোক, তোমাদের ভালোবাসাই ক্লাস নিতে আসলাম। কানিস ফাতেমা মিমসি, ভাই আপনার এতগুলো খাতা, ক্লাস হলে কনফিউজড হয়ে যায় কোন খাতাতে লিখব। কেন কনফিউজড হবে? ম্যাট্রিক্স নির্ণায়কের খাতা এখন, এবং এটার জন্য একটা খাতা করলেই হবে। তো যাই হোক, আজকে আমরা ম্যাট্রিক্সের যে 10টা প্রশ্ন দিয়েছি এই 10টা প্রশ্নের উপরেই ম্যাক্সিমামই, আসলে 10টা আরও কয়েকটা আছে, 2টা দিন ক্লাস নিলেই আমার মোটামুটি এই হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো হয়ে যাবে। তারপর আমরা এমসিকিউ 3টা দিন যদি ক্লাস নিই তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি 90% মানে এই অ্যাডমিশন পর্যন্ত অনেক দূর এগিয়ে যাবে। তারপরেও আমরা মাস্টার গ্রুপে কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস পুনরায় করব। এইভাবে করব না, অন্যভাবে করব। সেটা তো তোমরা আমাকে চিনোই যে আমি কিভাবে মাস্টার গ্রুপে ক্লাস নিই আসলে, ঠিক আছে? তো সুতরাং ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি তোমাদেরকে প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম ঢাকা বোর্ড 2019, সেটা নিয়ে একটু কথা বলি, এবং সেটা করতে গিয়ে আমাদের যা যা বেসিক শিখতে হবে সেটা একটু আমরা জানি, রাইট? দেখো ভাইজান, আমাদের ঢাকা বোর্ড 2019 এটা করতে গেলে যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেটা আগে আমরা একটু আলাদাভাবে আলোচনা করে নিই, তারপরে আমরা বোর্ড প্রশ্ন মানে সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স হয়, সাপোজ এইটা একটা বর্গ ম্যাট্রিক্স, মনে করো 2 3 5 7 1 3 0 2 5, ওকে? এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কয়টা সারি বিদ্যমান? সারি মানে হচ্ছে অনুভূমিক বরাবর কয়টা লাইন আছে। এখানে আছে 3টা সারি, 3টা কলাম। কলাম হচ্ছে উলম্ব বরাবর যেগুলো সেগুলো। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয় তখন তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, তখন তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। সুতরাং এটা একটা বর্গ ম্যাট্রিক্স, ওকে? আচ্ছা, আমাদের খুবই সিম্পলি ভাবে আগাবো যেন তোমাদের কষ্ট না হয়, ওকে? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে আলোচনাটা করব দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা তোমরা জানো, রাইট? মনে করো এই একটা ম্যাট্রিক্স, দিস ইকুয়াল টু 2 3 1 5 2 7 5 0 1, এটা একটা ম্যাট্রিক্স। বি আর একটা ম্যাট্রিক্স নিলাম,
ঠিক আছে, 3 1 2 5 2 7 6 0 3, এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এ এবং বি। আমি কিন্তু মনে করো জাস্ট এই এ বি এর গুণফলটা একবার আপাতত দেখাবো যে পরীক্ষা খাতায় কিভাবে লিখবা তোমরা। তাহলে এ বি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করতে চাই তাহলে এভাবে লিখে নিবা 2 3 1 5 2 7, এবং তোমরা শুধু আমাকে বলবা ভাই আমরা এগুলো একটু পারি, আপনি এগুলোকে অমিট করে চলে যান বা ওভারকাম করে চলে যান। 3 1 2 একটা বলি শুধু, 5 2 7 6 0 3, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুটো ম্যাট্রিক্সের গুণন, এটাকে এখানে কিন্তু অনেক সময় ভুল করে ছেলেমেয়েরা, এবং খুবই সেন্সিটিভ ভাবে এই গুণটা তোমাকে করতে হবে। সর্বপ্রথম আমাদের চিন্তা হচ্ছে যে এটাকে কিভাবে পরীক্ষা খাতায় দিব, একবারে লিখবো নাকি একটু বেশি কিছু লেখা দরকার আছে, রাইট? সর্বনিম্ন যেটা না হলেই না, অর্থাৎ যেটা লিখলে তুমি ফুল মার্ক পাওয়ার আশা করতে পারো, সেটা হচ্ছে যে আগে প্রথম সারির কাজ শেষ করে নেবা। এই প্রথম সারিকে কলামের পরে ফেলে দেবা। 2 × 3 মানে 6, এটা একবারে লিখতে পারবা। 2 × 3 লেখার দরকার নাই। তারপরে এই সারিকে যদি কলামের উপরে ফেলে দিই, 2 পড়বে 3 এর উপরে, 3 পড়বে 5 এর উপরে, 1 পড়বে 6 এর উপরে। 3 যখন 5 এর উপরে পড়বে 3 5 15, প্লাস 1 যখন 6 এর উপরে পড়বে 6 কে 6। কি ক্লিয়ার? তাহলে এই সারি দিয়ে কলামের গুণফল কমপ্লিট। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলামের অবস্থানে চলে যাও। তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলামে গেলে 2 1 কে 2, 3 পড়বে 2 এর উপরে, 3 2 6, 1 পড়বে 0 এর উপরে, 0 কে 0। 1 নম্বর সারিতে এবার 3 নম্বর কলামকে গুণ করো, 2 2 4, প্লাস 3 7 21, প্লাস 3 1 কে 3। আমি কি বুঝাতে পারলাম বাবা যে কিভাবে আমি পরীক্ষায় খাতায় লিখবো? অর্থাৎ 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামের উপরে, 2 নম্বর কলামের উপরে, 3 নম্বর কলামের উপরে এই সারিটাকে ফেলে দিলে যে যে উপাদানের উপরে পড়ে সেগুলি গুণ হয়ে যোগ হয়, রাইট? অনুরূপভাবে 2 নম্বর সারি দ্বারা গুণ হবে, অনুরূপভাবে 3 নম্বর সারি দ্বারা গুণ হবে। আর কি বাকিগুলো করানোর দরকার আছে? দেখো 2 নম্বর সারিকে যদি আমরা এখানে ফেলে দিই, তাহলে এখন এটা গুণফলটা কোথায় লিখবা? এখানে লিখবা না এখানে লিখবা না এখানে লিখবা? এটা নির্ভর করবে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, অর্থাৎ এখানে লিখতে হবে। তাহলে 5 পড়বে 3 এর উপরে, তাহলে 15, প্লাস 2 পড়বে 5 এর উপরে 10, প্লাস 6 7 42। আবার এটাকে যখন এর উপরে ফেলবো, দূর এটাকে যখন আমি এর উপরে ফেলবো, 5 1 কে 5, 2 2 4, 7 0 0। আবার যখন এটাকে এর উপরে ফেলবো তখন কত হবে বাবা? দেখো তো, এটাকে যখন এর উপরে ফেলবো, 2 2 5 2 সরি 5 পড়বে 2 এর উপরে, 5 2 10, প্লাস 7 2 14, প্লাস 3 7 21। দেখো ঠিক আছে কিনা? এটা এর উপরে পড়লো। অনুরূপভাবে এই সারিটাকে তুমি 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলামের উপরে ফেলে দাও। ওকে, তাহলে ফেলে দিলে 5 পড়বে 3 এর উপরে, 3 5 15, 0 পড়বে 5 এর উপরে 0, 1 পড়বে 6 এর উপরে 6। আবার 1 নম্বর সারি সরি 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলামের অবস্থান এখানে। তাহলে 5 পড়বে 1 এর উপরে, 0 পড়বে 2 এর উপরে, 1 পড়বে 0 এর উপরে, রাইট? আবার এটাকে এর উপরে ফেলে দাও, 5 পড়বে 2 এর উপরে, 0 পড়বে 7 এর উপরে, 1 পড়বে 3 এর উপরে। কি ক্লিয়ার বাবা? এটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো তো? হ্যাঁ, নির্ণায়ক একসাথে নির্ণায়ক আগাবে। আমাদের যে কটা প্রশ্নে আছে এই বোর্ড প্রশ্ন বাদেও আমি গোটা 10 নির্ণায়কের অঙ্ক করাবো। এখানে করতে করতে আমরা অনেক কিছু শিখে ফেলবো, কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের গুণন কমপ্লিট। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্সের গুণন এইভাবে করতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা যখন এই সারিকে এই কলামের উপরে ফেলে দিলাম, তাহলে এই প্রত্যেকটা সারি, এখানে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিতে 3টা করে উপাদান আছে। আবার বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামেও 3টা করে উপাদান আছে। কারণ কি? এই জিনিসটাকে আমি যখন এর উপরে ফেলে দিব, প্রত্যেকটা উপাদান কোনো না কোনো উপাদানে, সরি এই উপাদান পড়তে হবে এর উপরে, এর উপাদান এর উপরে, এই উপাদান এর উপরে। এখানে যে আরেকটা এক্সট্রা উপাদান থাকতো, বাট এখানে যদি কোনো উপাদান না থাকতো তাহলে এই ম্যাট্রিক্সের গুণ সম্ভব ছিল না। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা
প্রত্যেকটা সারির উপাদান সংখ্যা এই ম্যাট্রিক্সের কলামের প্রত্যেকটা উপাদানের সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ এখানে একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান, একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান, অর্থাৎ এর কলাম সংখ্যা দেখো এই বরাবর দিয়েছি একটা, দুইটা, তিনটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তখনই ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তাহলে এভাবে আমরা লিখে রাখতে পারি, গুণন কখন সম্ভব? গুণন যোগ্যতা, এটা তোমরা অনেকে জানো, গুণন যোগ্যতা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, সারি সংখ্যা। এবার এটা একটা এমসিকিউ যে দুটো ম্যাট্রিক্স কখন গুণন সম্ভব? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে তখন দুটো ম্যাট্রিক্সের গুণন সম্ভব। এক। আরেকভাবে ভাষাগতভাবে এটা একটু চেঞ্জ আসতে পারে, সেই চেঞ্জটা তোমরা বুঝতে পারছো। প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিতে বিদ্যমান ভুক্তি সংখ্যা, দেখো এখানে এই প্রথম ম্যাট্রিক্স মানে কি? এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের যে কোনো সারি, এই সারিতে মোট উপাদান কয়টা? তিনটি, রাইট? এই বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামে কয়টা উপাদান? তিনটি। এভাবে তোমার ভাষাগত আসতে পারে যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেক সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেক কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে, তবে দুটো ম্যাট্রিক্সের গুণন সম্ভব। এই জিনিসটাও তোমরা নোট করে রেখে দাও। কি ক্লিয়ার? তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণন কমপ্লিট এটা। ওকে, ভেরি গুড। আমাদেরকে ঢাকা বোর্ড 2019 সলভ করার জন্য এই গুণনটা লাগবে, আরো অনেকগুলো বোর্ড করতেই গুণনটা লাগবে, এই জন্য বলে নিলাম আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এবার এখানে আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করার জন্য আমার কি কি জানতে হবে জানো? অভেদঘাতী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমারের সূত্র, এই তিনটা জিনিস আমাদের জানা প্রয়োজন। অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স এর ইংলিশে বলে এটাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। সরি, আইডেমপোটেন্ট না, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। অভেদঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি, মনে করো এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কয়ার ইকুয়াল টু যদি আই আসে, অর্থাৎ আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই থেকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ তাহলে এখানে দেখো কি কি তথ্য আমার লাগবে, যে এ একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা এক নম্বর শর্ত। যদি সেটাকে বর্গ করে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি তোমরা জানো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 এটা 2x2 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, আবার 1 0 0 0 1 0 0 0 1 এটা 3x3 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমার প্রদত্ত ম্যাট্রিক্সের উপরে নির্ভর করবে আমরা কি নিয়ে আসবো, রাইট? এই বেসিকটুকু আমার লাগবে যে এ একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং সেটার উপর স্কয়ার করলে অর্থাৎ a ইনটু a করলে আমাদের প্রাপ্ত ম্যাট্রিক্সটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আমরা বলি অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। এর বাংলা বলি আমরা ইনভলিউটারি ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? তাহলে অভেদ ম্যাট্রিক্স আমাদের জানা কমপ্লিট। কি ক্লিয়ার? অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন আমাদের আসো যে ঢাকা বোর্ডের কি ক্লিয়ার ইনভলিউটারি হবে, হ্যাঁ সেটা তো ইনভলিউটারি ম্যাট্রিক্স, সেটা বলছি রে পাগলা। এবার আসো, এটা গেল একটা কাহিনী।
এইবার আসলে ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে। বাম হাতটা আসলে তোলা যাচ্ছে না ঠিক মতো, মানে একটু উঁচু করতে গেলে ব্যথা লাগতেছে। এই অঙ্কগুলো করতে গেলে আরেকটা যেটা লাগবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ দেখো আস্তে আস্তে সবই আলোচনা কিন্তু হয়ে যাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তোমরা জানো এ একটা ম্যাট্রিক্স, মনে করো 2 3 5 1, এটা একটা ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজকে এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অথবা এর উপরে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, অথবা এর উপরে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এইটা ইকুয়াল টু তাহলে কি হবে, সারিগুলো হয়ে যাবে কলাম, 1 নম্বর সারি হয়ে যাবে 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হয়ে যাবে 2 নম্বর কলাম। দিস ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। জাস্ট সিম্পলি মনে করে দিচ্ছি, যদি তুমি সবকিছু ভুলে যাও, অনেক কিছু ভুলে যেতে পারো, রাইট? তাহলে এটা গেল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আরো কথা আছে। এইবার আসো, আমার এখন যেটা জানা দরকার সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স এটা আমরা কিভাবে জানবো আসলে। ওকে, এই বিপরীত ম্যাট্রিক্স ঢাকা বোর্ডের সলভ করার জন্য আমি যেভাবে সলভ করাতে চাই সেটা হচ্ছে এরকম, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে সর্বপ্রথম বের করতে হবে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। এটা ফার্স্ট স্টেপ এর নির্ণায়ক মান সেটা আমরা বের করব। এবং তোমরা জানো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এটার মান কখনো শূন্য হওয়া যায় না। শূন্য হলে সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা হতে হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি শূন্য হয় সেটাকে বলি আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর কোন একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি শূন্য না হয় সেটাকে বলি আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লাগবে আমাদের। এবার আসো, আরো কি জানতে হবে? আমার জানতে হবে সহগুণক। সহগুণক বের করা জানতে হবে, সহগুণক বের করতে হবে। এখন সহগুণক কি জিনিস সেটা আমরা এখন দেখবো, রাইট? মনে করো কোন একটা বর্গ ম্যাট্রিক্স এরকম, তোমাদের ভুলে যাওয়া জিনিসগুলোকে আমি খুব সিম্পল ভাবে মানে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু 2 3 1 5 7 3 5 2 8 সহগুণক। আমি যদি বলি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে, তোমরা কখনো এই 2 এর সহগুণক লিখবা না। এই 2 এর অবস্থান যেখানে পরীক্ষার খাতায় এভাবে লিখবা যে A11, এই সাফিক্সের এই জিনিসটার অর্থ 1 নম্বর সারি 1 নম্বর কলামে বিদ্যমান ভুক্তি, স্মল লেটার দিয়ে ভুক্তি বিবেচনা করা হয়, আর ক্যাপিটাল লেটার দিয়ে সহগুণক লেখা হয় ভাইজান। ওকে, তাহলে A11 এর সহগুণক, A11 এর সহগুণক। ওকে, সহগুণক বের করার নিয়ম হচ্ছে এখানে একটা চিহ্ন বিবেচনা করতে হয়, এখানে একটা চিহ্ন বিবেচনা করতে হয়। এই চিহ্নটা কিভাবে বিবেচনা করবা মনে রাখবা। এই যে দেখো এর সাফিক্সে যে দুটা ডিজিট দেখতে পাচ্ছ, এই দুটা ডিজিটের যোগফল যদি জোড় হয় তাহলে সেটা হবে পজিটিভ চিহ্ন বিশিষ্ট। পজিটিভ চিহ্ন দিবা, তারপরে মান যদি নেগেটিভ আসে সেটা পরের কথা, আগে প্লাস দিয়ে নিবা ভাইজান। কি ক্লিয়ার? তাহলে আমি যদি বলি A12 এর সহগুণক লিখবা তুমি, দিস উইল বি মাইনাস, বিকজ 1 এবং 2 এর যোগফল হচ্ছে 3, অর্থাৎ বিজোড়। ওকে, অ্যাকচুয়ালি সহগুণকের চিহ্ন নির্ধারণ করা হয় -1 টু দি পাওয়ার r প্লাস c দিয়ে, রো নাম্বার প্লাস কলাম নাম্বারের যোগফল দিয়ে, -1 টু দি পাওয়ার দিয়ে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কি করতে হবে? A11 এর সহগুণক, A11 এর সহগুণক যদি নির্ণয় করতে চাও 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা থাকলো তার নির্ণায়ক মান, এখানে নির্ণায়ক চিহ্ন না দিয়ে সরাসরি মানটা বের করবা। 2756 মাইনাস 3 × 6 ইকুয়াল টু 50। এইভাবে সহগুণক বের করবা। A12 এর সহগুণক অর্থাৎ 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে 5 × 8 = 40 মাইনাস 3 × 5 = 15, অর্থাৎ
এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা। কি ক্লিয়ার বাবা? এইভাবে সহগুণক বের করতে হয়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কোন একটা ম্যাট্রিক্সের যদি 9টা ভুক্তি থাকে, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের যদি 9টা ভুক্তি থাকে, তার মানে 9টা ভুক্তিরই সহগুণক বের করা সম্ভব। ওকে, আবার 4টা ভুক্তি থাকলেও তাহলে সেই 4টা ভুক্তির সহগুণক বের করা সম্ভব যদি সেটা বর্গ ম্যাট্রিক্স হয়। কি ক্লিয়ার? এখন আসো, কোন একটা ম্যাট্রিক্সের এই ভুক্তিকে না লিখে এর জায়গায় যদি এর সহগুণকটা বসায়, অর্থাৎ 2 কে রিপ্লেস করে দিয়ে 50 বসাবো, 3 কে রিপ্লেস করে দিয়ে 3 সহগুণক মাইনাস 25 বসাবো, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি তাদের সহগুণক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স অর্থাৎ আমি যদি বলি এই এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, এটাকে আমরা প্রকাশ করি কোফ্যাক্টর অফ এ দিয়ে। সি অফ এ মানে কোফ্যাক্টর অফ এ। এইটা মানে হচ্ছে এর প্রত্যেকটা ভুক্তির সহগুণক দ্বারা ওই ভুক্তিগুলো প্রতিস্থাপিত হবে। কি ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? তোমরা শুধু আমাকে একটু সহযোগিতা করবা। তোমাদের তো মাস্টার প্রোগ্রামে ক্লাস হবেই। আমি এখন যেটা করতেছি প্রত্যেকটা জিনিসকে রিভিউ করতেছি, একটু মনের ভিতরে তোমাদের যেগুলো ভুলে গেছিলা আমি যেহেতু আবার প্রথম থেকে এই শর্ট সিলেবাসে মানে একটা শখ করে দিয়েছি, যেহেতু যে 4 মাসে কিভাবে এই একটা চ্যাপ্টারকে আবার আমরা একটা ফুল প্রিপারেশনের জন্য রিভিশন দিতে পারি। ওকে, কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি জিনিস সেটা বুঝেছি, রাইট? এখন আসো, এই সহগুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে একটা নতুন ম্যাট্রিক্স পাবো। সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এইটা। ওকে, তাহলে আমাকে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জানতে হচ্ছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ মানে কি? সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারিতে রূপান্তর, তবে যে ম্যাট্রিক্স পাবো তাকে বলবো আমরা অ্যাডজয়েন্ট অফ এ। কি ক্লিয়ার? অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি, এর নির্ণায়ক মান পেয়ে গেছি। এইবার আসো, তোমরা শিখেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এর নির্ণায়ক মান দ্বারা ভাগ করলে, এটা তো একটা সংখ্যা, রাইট? এইটাকে বলা হয় হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গিয়ে কি কি জিনিস লাগবে সেটা আমরা শিখে ফেললাম। কি ক্লিয়ার? ওকে, বাম হাতটা আসলেই বেশি নাড়াচাড়া করা যাবে না। কি ক্লিয়ার? তাহলে আমরা এই ইনভার্স বের করতে গিয়ে এই জিনিসগুলো আমার প্রয়োজন, আমি অঙ্ক করতেছি। ওকে, দেখো একটু পরে আমি আসতেছি, আর একটা জিনিস আমরা শিখে নিই তারপরে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমাদেরকে করতে হবে ক্রেমারের পদ্ধতি। এবার কি? ক্রেমারের পদ্ধতি, ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান। সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান, এই ধরনের একটা প্রশ্ন আছে, সেটা দেখো। এটা কিভাবে আমরা আমাদের প্রশ্নানুসারে কিভাবে সামনের দিকে এগিয়ে আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে আমি এখানে একটা ইকুয়েশন নিলাম, a1x প্লাস b1y ইকুয়াল টু c1। ওকে, এবার আসো a2x প্লাস b2y ইকুয়াল টু c2। জাস্ট এটা আগে দেখো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রেমার সাহেব প্রথমে এই নিয়ম করাইছিলেন বলে ওনার নিয়ম অনুসারে ক্রেমার নিয়ম বলছেন। তো আমি এইভাবে মনে রাখি না, আমি যেটা মনে রাখি এভাবে, আমি আগে সর্বপ্রথম সহগ ম্যাট্রিক্স বের করব। সহগ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ডি মানে হচ্ছে এখানে যে চলকগুলো আছে এই চলকগুলোর সহগগুলো নিয়ে যে নির্ণায়ক পাওয়া যায় সেটাকে বলা হয় ডি। অর্থাৎ এটা a1 b1 a2 b2, দিস ইজ কল্ড ডি।
এটা নির্ণায়ক মান বের করা যাবে কিনা বল, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, এটা একটা নির্ণায়ক মান বের করা যাবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এরপরে বের করব ডিএক্স। ডিএক্স এর পরিচয় হচ্ছে এক্স এর সহগগুলোর জায়গায় ডি এর সব কিছু ঠিক থাকবে। ডি নির্ণায়কের সব মানে কলাম সারি সব ঠিক থাকবে, শুধু এই এক্স এর সহগ নিয়ে যে কলামটা তৈরি হয়েছিল সেই কলামের জায়গায় ধ্রুবক পদ বসাবা, অর্থাৎ এইটা হবে এর জায়গায় কিন্তু থাকবে, তাহলে বি1 বি2 এরা ঠিক থাকবে, শুধু এক্স এর সহগের জায়গায় বসবে সি1 সি2। দিস ইজ কল্ড ডিএক্স। এবার আসো ডিওয়াই। ডিওয়াই মানে কি? এটা গোটাটাই ঠিক থাকবে, শুধু ওয়াই এর সহগ লিখবা না, অর্থাৎ এই নির্ণায়ক লিখে নিবা a1 a2 এটা লিখে নিবা। লিখে নেওয়ার পরে ওয়াই এর সহগ যেটা, অর্থাৎ ওয়াই এর সহগ নিয়ে যে কলামটা তৈরি হয়েছে সেই কলামে তুমি দিবা শুধু ধ্রুবক পদগুলো c1 c2। কি ক্লিয়ার? দিস ইজ কল্ড ডি ডিএক্স ডিওয়াই। ক্রেমার সাহেব বলছেন যে এই সমীকরণটা সমাধান করলে অ্যাকচুয়ালি হবে x ইকুয়াল টু dx বাই ডি আর y ইকুয়াল টু হবে dy বাই ডি। এইটা দিস ইজ কল্ড ক্রেমারের পদ্ধতি। অর্থাৎ ক্রেমারের পদ্ধতিতে তোমাকে যদি সমীকরণ সমাধান করতে বলে, সর্বপ্রথম তোমার কাজ আগে লিনিয়ার সমীকরণ তৈরি করা। আগে তোমাকে সমীকরণ তৈরি করে নেওয়া, ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকলে ম্যাট্রিক্স গুলো থেকে তোমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। তিনটা আননোন থাকলে তিনটা সমীকরণ, দুইটা আননোন থাকলে দুইটা সমীকরণ তৈরি করতে হবে ভাইজান। কি ক্লিয়ার? তো মোটামুটি ভাবে আমরা ঢাকা বোর্ড শুধু না অন্যান্য বোর্ডেরও অনেক অঙ্ক করার মতো এবিলিটি ইতিমধ্যে আমরা তৈরি করে নিয়েছি। কি ক্লিয়ার? কেউ পালাবো না বাবা, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো। এবারে আসো, এবারে ঢাকা বোর্ডের প্রশ্নে বলা হচ্ছে এরকম, এ একটা ম্যাট্রিক্স দিস ইকুয়াল টু এ, এখানে এ প্লাস 1, এখানে এ মাইনাস এ প্লাস 1, আর এখানে হচ্ছে মাইনাস এ। ওকে, এইটা বি ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে 2 1 3। আমি একটা করে অঙ্ক মডেল স্বরূপ করে দেব, যদি এরপরে বিপরীত ম্যাট্রিক্সের কোনো অঙ্ক আসে আর করব না। ওকে, তাহলে আমাদের সবকটা অঙ্ক সলভ করতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স আছে x ক্যাপিটাল X ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এবং আরেকটা ম্যাট্রিক্স আছে সি ম্যাট্রিক্স দিস ইকুয়াল টু 4 0 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো ক নম্বর প্রশ্নে বলেছে, ক নম্বর প্রশ্নে বলেছে তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্নটা আছে, আমি আর লিখতেছি না। a ইকুয়াল টু 5 হলে দেখাও যে ক্যাপিটাল এ একটি স্মল a ইকুয়াল টু 5 হলে ক্যাপিটাল এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা এই অঙ্ক এখন পারবা, রাইট? তুমি শুধু লিখবা a ইকুয়াল টু 5 হলে, a ইকুয়াল টু 5 হলে ক্যাপিটাল A ইকুয়াল টু 5 6 মাইনাস 4 মাইনাস 5 প্লাস 1 মানে মাইনাস 4 মাইনাস 5। দিস ইজ এ ম্যাট্রিক্স। ওকে, এইটা কিনা বলো বাবা? এইবারে আসো, তুমি এখন দেখাতে চাও এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে অতএব a স্কয়ার ইকুয়াল টু a ইন্টু a, দিস ইকুয়াল টু 5 6 মাইনাস 4 মাইনাস 5 ইন্টু 5 6 মাইনাস 4 মাইনাস 5। কি ক্লিয়ার? এখন আমরা গুণ করব, গুণ করলে এই সারি দিয়ে কলমকে একবারে গুণ করবা না, দেখাবা এভাবে 25 মাইনাস 24, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে 5 6 30 মাইনাস 30, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 20 প্লাস 20। ওকে, তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 24 প্লাস 25। ওকে, দিস ইকুয়াল টু 1 0 0 1, দিস ইকুয়াল টু একটা অভেদক ম্যাট্রিক্স, দিস ইজ আই অথবা I2, আই লিখলেই হয়। অতএব
এবারে লিখবা a স্কয়ার ইকুয়াল টু i, অতএব এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। কাজ কমপ্লিট, রাইট? সুতরাং অভেদঘাতী ম্যাট্রিক্স তোমার যদি পরীক্ষায় আসে প্রমাণ করতে বলে তাহলে পারবা কিনা বলো। a স্কয়ার ইকুয়াল টু i দেখাতে হবে, দ্যাট ইজ কল্ড অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটার সাথে সাথে সম্ভাব্য আরো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে মোটামুটি ভাবে সেগুলো একটু বলে নেই। অভেদঘাতীর কথা কমপ্লিট। এবারে সম্ভাব্য আরো যে এখান থেকে এই ধরনের যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো একটু লিখে নাও। সেটা হচ্ছে সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী বা আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট এই ধরনের প্রশ্ন তোমাদের মানে হতে পারে আর কি। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কি? তাহলে তুমি মনে নোট করে রাখো শুধু, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং a স্কয়ার ইকুয়াল টু যদি a হয়, রাইট? তাহলে এই দুটা শর্তকে যদি তুমি কাজে লাগাতে পারো দেন ইউ ক্যান সে a is an idempotent matrix, ওকে? তাহলে a is called idempotent matrix, ওকে? তাহলে a হতে হবে বর্গ ম্যাট্রিক্স এবং a স্কয়ার ইকুয়াল টু a আসতে হবে, a স্কয়ার ইকুয়াল টু a আসতে হবে। এমসিকিউ এর জন্য অনেক সময় হতে পারে যে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে a স্কয়ার ইকুয়াল টু a আসলেও a কিউব ইকুয়াল টু a আসে, a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a আসে, এর উপরে যত পাওয়ারই দাও না কেন এই আসে, দ্যাট ইজ কল্ড সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কি ক্লিয়ার বাবা? তাহলে সমঘাতী ম্যাট্রিক্স আসতে পারে। এবারে আসো, তাহলে ইনভলিউটরি ম্যাট্রিক্স গেছে, তারপরে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স গেল। এবার আসো নীলপোটেন্ট ম্যাট্রিক্স, নীলপোটেন্ট বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপোটেন্ট, নীলপোটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটাও আসতে পারে শূন্যঘাতী ম্যাট্রিক্স, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার ক্ষেত্রে কি হবে দেখো, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এইভাবে ছোট ছোট করে নোট লিখে রাখবা তাহলেই হবে। এ হতে হবে বর্গ ম্যাট্রিক্স এবং এর উপরে যে কোনো তম ঘাত যদি নাল ম্যাট্রিক্স না হয়, সরি, ওকে, ভেরি গুড। আমি এটা দিয়ে বোঝাতে পারতাম, দরকার নাই, তোমাদের বই যেভাবে আছে সেটা দিয়ে বলি। এ টু দি পাওয়ার কে যদি নাল ম্যাট্রিক্স হয়, অর্থাৎ যে কোনো তম ঘাত, অর্থাৎ এ টু দি পাওয়ার 5 যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার 4টা নাল ম্যাট্রিক্স হবে না। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতেই থাকবা, একদিন না একদিন সেটা নাল ম্যাট্রিক্স আসবেই, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স আসবেই। এটাকেই বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স, ওকে? বাট তার আগের ঘাতটা কখনোই শূন্য ম্যাট্রিক্স হবে না। এটা দ্বারা বোঝানো হয়েছে, মনে করো এ টু দি পাওয়ার 10 আসলো নাল ম্যাট্রিক্স, তাহলে এ টু দি পাওয়ার 9 নাল ম্যাট্রিক্স হবে না। এ টু দি পাওয়ার 7 হলো নাল ম্যাট্রিক্স, তাহলে এ টু দি পাওয়ার 6 নাল ম্যাট্রিক্স হবে না। কি আমি কি বুঝাইতে পারলাম বাবা? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। মোটামুটি ভাবে এই কটা জিনিসের উপরে তোমাদের দখল রাখতে হবে। আর একটা আছে উল্লম্ব ম্যাট্রিক্স, উল্লম্ব ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে উল্লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স, ওকে? হোয়াট ইজ দিস? কোন একটা বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি এমনটা হয়, কোন একটা ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি তুমি পাও আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন এটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স, এটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স। কোন একটা বর্গ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে বাবা, তাহলে এর ট্রান্সপোজ বের করা যাবে, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে পারো তাহলে সেটাকে বলবা তুমি উল্লম্ব ম্যাট্রিক্স, অথবা এ ট্রান্সপোজ ইনটু এ ইকুয়াল টু আই, একই কথা, ওকে? এটাকে বলা হয় তোমাদের কি ম্যাট্রিক্স? উল্লম্ব ম্যাট্রিক্স। অথবা আরো কথা আছে, নট অনলি দিস, আমি যদি তোমাকে বলি যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ ইনভার্স হয়, তাও একই কাহিনী, এটাও একই শর্ত। যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সমান হয়,
দেন এই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে বলা হয় উল্লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। আমি কি বুঝাইতে পারলাম বাবা? এটা কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বাবা? কেউ পালায় না প্লিজ, এই জিনিসগুলো লিখে লিখে নাও। এম এম খান বলছে যা দেখি নতুন লাগে, যা দেখি নতুন লাগে, এটাই নাইন্দ্রা। যা ক্লিয়ার বাবা? ভেরি গুড। তোমরা কেউ ক্লিয়ার, তাই কিনা? এই জিনিসগুলো সুন্দর করে খাতায় লিখো। তোমাদের এগুলো ইনশাল্লাহ সমঘাতে কি যে কোনো ঘাতের জন্য এ হবে? হ্যাঁ তাই হবে ভাইজান, সমঘাতে যে কোনো ঘাতের জন্যই এ হবে। ওকে ক্লিয়ার? দেখো তাহলে আমাদের মোটামুটি এটা চলে গেল। এবারে আসো আমাদের খ নম্বর প্রশ্নে যেটা বলা আছে, খ নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে বি ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে বি ইকুয়াল টু, আমি একটা অঙ্ক কমপ্লিটলি করাবো। দেখো বি ইকুয়াল টু 2 1 3 2 1 3 1 0 2 1 0 2 3 4 -5, দিস ইজ বি ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা বি ট্রান্সপোজকে ধরে নিলাম এম ইকুয়াল টু বি ট্রান্সপোজ, তাহলে সুবিধা হবে না বুঝতে। হ্যাঁ, ধরি এম ইকুয়াল টু বি ট্রান্সপোজ, তার মানে দিস ইকুয়াল টু, তাহলে ট্রান্সপোজ মানে কি এক নম্বর সারি হয়ে যাবে, এক নম্বর কলাম 2 1 3 1 0 2, দুই নম্বর সারি দুই নম্বর কলাম, তিন নম্বর সারি হয়ে যাবে তিন নম্বর কলাম 3 4 -5। কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বি ট্রান্সপোজ। তোমার প্রশ্নে বলা আছে ঢাকা বোর্ড 2019-এ এই বি ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে সর্বপ্রথম, অর্থাৎ তুমি যেহেতু এম ধরে নিলা, এম এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে অতএব এম এর নির্ণায়ক মানটাকে বের করবা, ডিটারমিনেন্ট ভ্যালু অফ এম, অর্থাৎ এম এর নির্ণায়ক মান ইকুয়াল টু 2 1 3 1 0 4 3 2 -5। ওকে, দিস ইকুয়াল টু, এর নির্ণায়ক মান তোমরা বের করতে পারো, আমি জানি। আগে বিস্তার করতে হয়, 2 এর সাপেক্ষে বিস্তার করলে 2 এর সারি বাদ, কলাম বাদ, 0 কে 0 -8 -1 ইন্টু 1 এর সারি বাদ, 1 এর কলাম বাদ, -5 -12 -5 -12, 3 এর সাপেক্ষে বিস্তার করলে +3, 3 এর সাপেক্ষে বিস্তার করে 3 এর সারি বাদ, 3 এর কলাম বাদ, 2 1 কে 2 -0। রাইট, আমি এভাবে তাড়াতাড়ি করে করি। হ্যাঁ, তাহলে এখানে -16 তাহলে হচ্ছে -17 +17, তারপরে +6, দিস ইকুয়াল টু মোটামুটি 1 আর 6 7। তাহলে এটা 0 হয়নি, অর্থাৎ এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এর ইনভার্স নির্ণয় করা সম্ভব। তাহলে ফার্স্ট স্টেপ গেল এম এর নির্ণায়ক মান নির্ণয়। এবারে সহগুণক বের করতে হবে প্রত্যেকটা ভুক্তির, ভাইজান প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। অর্থাৎ এভাবে লিখতে হবে a11 এর সহগুণক, a11 এর সহগুণক। ওকে, a11 এর সহগুণকে প্লাস, আগে প্লাস চিহ্ন দেব, তারপরে এটা বাদ, এটা বাদ, 0 কে 0 -8 দেখুন 8, দিস ইকুয়াল টু -8। এটা গেল a11 এর সহগুণক। a12 এর সহগুণক, দিস ইকুয়াল টু, আগে একটা মাইনাস দিয়ে নিবা, তারপরে যা হবা হবে। তার মানে কি 1 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, -5 -12, তার মানে ইকুয়াল টু +17। এবারে a13 এর সহগুণক এইভাবে লিখে লিখে পরীক্ষা খাতায় করতে হবে ভাইজান, নইলে কিন্তু মার্ক কাটবে বলে রাখলাম। হ্যাঁ, এখানে প্লাস হবে কেন, 1 আর 3 এর যোগফল হচ্ছে প্লাস, তার মানে 1 নম্বর সারি বাদ, 3 নম্বর কলাম বাদ, 2 1 কে 2 -3 ইকুয়াল, এই 3 0 0, সরি, দিস ইকুয়াল টু 2, বয়সের দোষ। কি ক্লিয়ার? আমি কিন্তু 1 নম্বর সারির প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে নিয়েছি।
অনুরূপভাবে আমি আর করাবো না। তোমরা কি করবা, নিজেরা কি করবা, নিজেরা করবা। এবার নিজেরা বের করবা A21, A22, A23, A31, A32, A33 এদের সহগুণকগুলো বের করবা। প্রত্যেকটার সহগুণক বের করবা। কি ক্লিয়ার? বলো সহগুণকগুলো পারবা কিনা? যদি না পারো আমি করে দিব, তোমরা একটু বলো, কমেন্টে বলো এই সহগুণকগুলো বের করতে পারবা কিনা। প্রত্যেকটা সহগুণক বের করতে পারবা কিনা বাবা? দেখো সহগুণকগুলো পারবা কিনা, সহগুণকগুলো বের করতে পারবা কিনা। আমি 3টা করে দিয়েছি, তোমরা কমেন্ট পড়লে ক্লাসের উপর কোনো কনসেন্ট্রেশন থাকে না। হ্যাঁ তাই তো, কমেন্ট আমি অত বেশি পড়তে পারবো না, বা তোমরাও কমেন্ট অত বেশি পড়বা না, ক্লাসে মনোযোগ দেওয়া আসলে। তাহলে সবগুলো করে নেবা, ওকে? তাহলে সহগুণকগুলো যখন করে ফেললা, তারপরে এবার লিখবা যে কোফ্যাক্টর, অর্থাৎ এম এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে অতএব এম এর সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স এভাবে পরীক্ষা খাতা লিখে দিয়ে আসবা। হ্যাঁ, তাহলে এখানে সি অফ এম এটা ইকুয়াল টু কি তাহলে বলো তো বাবা? এখানে বসবে A11 এর সহগুণক, অর্থাৎ ক্যাপিটাল A11 দিয়ে বোঝাচ্ছি আমি স্মল a11 এর সহগুণক। এখানে ক্যাপিটাল A12 দ্বারা বোঝাচ্ছি স্মল a12 এর সহগুণক। এটা A13, এটা হচ্ছে A21, এটা হচ্ছে A22। এটা এগুলো লেখা লাগবে না, তোমরা শুধু সহগুণকগুলো বসিয়ে দিবা তাহলে হবে A23, A31, A32, A33। ওকে, জাস্ট এইটা। তাহলে কোফ্যাক্টর অফ এম হলো, এম এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো, রাইট? তাহলে সহগুণক ম্যাট্রিক্স বের করতে গেলে ওই যে আমরা ভুক্তিগুলো সহগুণকগুলো বের করেছি, ওই ভুক্তিগুলো না লিখে ওই মানে ওই নিজ নিজ ভুক্তির সহগুণকগুলো বসাবা ওই জায়গাগুলোতে, তাহলে আমাদের সহগুণক ম্যাট্রিক্স হলো। এবার লিখবা যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কোফ্যাক্টর অফ এম, তার উপরে ট্রান্সপোজ, অর্থাৎ এই সারিগুলো হয়ে যাবে কলাম, অর্থাৎ এখানে হবে A11, A12, A13। 1 নম্বর সারি হয়ে গেল 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হয়ে যাবে 2 নম্বর কলাম, ওকে? 3 নম্বর সারি হয়ে যাবে 3 নম্বর কলাম। এই হচ্ছে তোমাদের অ্যাডজয়েন্ট অফ এ, না সরি এম, এম এম বয়সের দোষ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এম বেরিয়ে গেল। অতএব এম ইনভার্স, অতএব এম ইনভার্স, অতএব এম ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এম। এভাবে লেখার পরে তারপরে মান বসাবে, ডিভাইডেড বাই এম এর নির্ণায়ক মান। এম এর নির্ণায়ক মান তো 1/7, এম এর নির্ণায়ক মান 7, তাহলে 1/7 ইন্টু এখানে অ্যাডজয়েন্ট অফ এ মানে এই ম্যাট্রিক্সটা নিয়ে আসে দিয়ে দিবা। কি পারবা কিনা বলো বাবা? কি ক্লিয়ার? 3/3 এর বিপরীত ম্যাট্রিক্স যতবার বের করতে গেছি কিছু না কিছু ভুল হয়েছে। মাস্টার কমে চ্যাপ্টার পড়ানো বসে আব্দুল্লাহ আহাদ, এটা না ভাইয়া, মাস্টার প্রোগ্রাম আমরা আসবই, কারণ আমরা মাস্টার প্রোগ্রামে যেভাবে নিচ্ছি, আমরা 21-এর যেহেতু সামনে পরীক্ষা ডিসেম্বরের আগে 4 সপ্তাহ মানে 4 মাসের যে শিডিউলটা আমি হাতে নিয়েছি এটা আমাকে শেষ করতে দাও, কারণ ওদেরকে পরীক্ষা দিতে হবে 21 ব্যাচের স্টুডেন্টদেরকে। কি ক্লিয়ার? আমি তো কোনো জায়গায় গ্যাপ রাখে আমি পড়াচ্ছি না ভাইজান, প্রত্যেকটা জিনিসই তো বলছি এখানে যা যা লাগবে, তাই না? সাইডের দাগটু কখনোই সোজা হয় না, হ্যাঁ এটা সত্য। কি ক্লিয়ার? তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স কমপ্লিট, ওকে? এবারে হচ্ছে ক্রেমারের নিয়মে গ নম্বর প্রশ্ন যেটা এসছে ঢাকা বোর্ডে, সেটা এখন দেখো। এই যে যেমন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স করে ফেললাম, তার বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত ফাইনাল পরীক্ষায় যত অঙ্ক আসবে তোমরা এখন পারবা ইনশাল্লাহ। সুতরাং পরের যে বোর্ডগুলোতে বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক আছে ওগুলোতে আমি একটাও করাবো না, প্রথম এটা করতেছি বলে আমাদের সময় লাগছে। দেখো কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আসলে বাম হাত ইউজ করতে পারতেছি না, সরি এর জন্য ভাইয়া। সি নম্বরে কি বলেছে দেখো,
গ নম্বরে, সরি, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওই মানগুলো তো দেওয়াই আছে উপরে। bx ইকুয়াল টু সি হলে, bx ইকুয়াল টু সি হলে ক্রেমারের পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো। ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি যে ক্রেমারের পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে গেলে সর্বপ্রথম আগে তোমার যেগুলো আননোন, সেই আননোন সম্বলিত তোমাকে আগে সমীকরণ তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, রাইট? তাহলে এখানটাতে দেওয়া আছে, লিখে নিবা, দেওয়া আছে bx ইকুয়াল টু সি। তাহলে অতএব বি ম্যাট্রিক্সটা আমরা একটু লিখে নিই। বি ম্যাট্রিক্সটা কত ছিল? বি ম্যাট্রিক্সটা ছিল যে যখন টিকা দিল তখন আমি কিছুই বুঝতে পারলাম না, বাট এখন একটু ব্যথা করে কেন হাত। 2 1 3 1 0 2 3 4 -5। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে আছে এক্স ম্যাট্রিক্স। আমার প্রশ্নে দেওয়াই ছিল এক্স ম্যাট্রিক্স মানে এক্স ওয়াই জেড। ওকে, তারপরে এইটা ইকুয়াল টু সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স মানে হচ্ছে 4 0 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে তোমাকে যেটা করতে হবে যে আগে তোমাকে সমীকরণ তৈরি করতে হবে এক্স ওয়াই জেড এর, তাই না? তাহলে বা যেহেতু দুটা ম্যাট্রিক্স এখানে গুণ, তাহলে এক নম্বর সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে। এই সারিকে এই কলামের উপরে ফেলে দিলে কি হয় বাবা দেখো তো, 2x 1 পড়বে y এর উপরে 1 y কে y প্লাস 3z। তাহলে এক নম্বর সারি এক নম্বর কলামের কাজ শেষ। এখানে ডানে যেহেতু আর কলাম নাই, সুতরাং এই সারির কাজও নাই। এবার 2 নম্বর সারি এক নম্বর কলাম, 2 নম্বর সারি এক নম্বর কলাম। তাহলে এটা দ্বারা একে গুণ করলে হবে x কে x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড। তাহলে 2 নম্বর সারির কামও শেষ। এবার 3 নম্বর সারি, তাহলে 3x প্লাস 4y মাইনাস 5z। ওকে, দিস ইকুয়াল টু দেখো 4 0 2। দুটা ম্যাট্রিক্স কখন সমান হয়? যখন তাদের অর্ডার সমান হয়। অর্থাৎ বাম পাশের যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এর কিন্তু 3টা সারি একটা কলাম, এখানে কিন্তু 3টা কলাম নেই, এখানে আছে একটা কলাম। এরও 3টা সারি একটা কলাম। দুটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তই হচ্ছে দুটা ম্যাট্রিক্সের যদি মাত্রা সমান হয় তখন দুটা ম্যাট্রিক্সকে আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারি, রাইট? এবং স্ব উপাদানের ভুক্তিগুলো সমান হয়, স্ব অবস্থানের ভুক্তিগুলো সমান হয়। তাহলে দেখো এক নম্বর সারি এক নম্বর কলামের ভুক্তি এইটা। তাহলে অতএব ম্যাট্রিক্সের সমতা এভাবে লিখে নিও একটু, হ্যাঁ, পরীক্ষায় খাতায় লিখে দিও যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে, ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা বলতে পারি যে 2x প্লাস ওয়াই প্লাস 3z এইটা ইকুয়াল টু 4। তারপরে x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2z এটা ইকুয়াল টু 0, রাইট? আবার 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 2। দেখো আমি কিন্তু 3টা সমীকরণ তোমাদেরকে তৈরি করে দিয়েছি। ক্রেমারের পদ্ধতিতে অঙ্ক করার জন্য এই 3টা সমীকরণ তৈরি করাটাই এখানে মুখ্য বিষয়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন কি করব? ক্রেমার সাহেব বলেছেন যে আগে সহগ নির্ণায়ক নির্ণয় করেন, দ্যাট ইজ ডি। ডি মানে হচ্ছে এক্স এর সহগ গুণন এক নম্বর কলামে, অর্থাৎ 2 1 3, রাইট? 2 1 3, তারপরে 1 0 4। ওকে, তারপরে তোমাদের হচ্ছে 3 2 -5, 3 2 -5। দিস ইজ ডি ম্যাট্রিক্স। ডি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, সরি ডি এর নির্ণায়ক মান। তাহলে ডিএক্স বের করব। ডিএক্সটা কি? এক্স এর সহগ গুণনের জায়গায় ধ্রুবক পদগুলন বসাবো, অর্থাৎ 4 0 2, বাকিগুলো সব ঠিক রাখবো। 1 0 4 3 2 -5। তোমরা এগুলো বের করে নিও, এটাকে বিস্তার করে নিস্তার পেয়ে নিও। ডিওয়াই মানে কি? ওয়াই সহগগুলোর জায়গায় শুধু ধ্রুবক পদগুলো বসাবো, তাহলে কোনোদিন ভুল হবে না। 2 1 3
-3 -5, এটার কোনো চেঞ্জ নাই, শুধু y সহগগুলোর জায়গায় ধ্রুবক পদগুলো বসাতে হবে, অর্থাৎ 402। দিস ইজ dy। অনুরূপভাবে লিখবা dz। লেখার পরে তোমরা x, y আর z এর মান বের করতে পারবা কিনা এটুকু বলো, তাহলে আমি এই প্রশ্ন থেকে চলে যাব। কি ক্লিয়ার? এটুকু পারবা কিনা বাবা বলো? কি ক্লিয়ার? ক্লিয়ার বাবা? স্যার ম্যাট্রিক্স আমরা রিয়েল লাইফে কিভাবে ইউজ করতে পারি? ইশরাত জাহান, মায়া, মাস্টার প্রোগ্রামে এগুলো বলবো, মাস্টার প্রোগ্রামে এগুলো বলবো। হাত আপনাকে বলছে ঈদের আগে বাচ্চাগুলোকে ছুটি দেন। না, ছুটি দিব না, আমি কালকেও ক্লাস নিব ম্যাট্রিক্সের, কালকেও ক্লাস নিব। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে পারবা, তাই না? তাহলে দেখো এখন আমরা এইটুকু করে কত কত কিছু করার অ্যাবিলিটি তৈরি করলাম। অভেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, উল্লম্ব ম্যাট্রিক্স, প্রমাণ সংক্রান্ত যে অঙ্কই আসুক না কেন সেটা আমরা পারবো। বিপরীত ম্যাট্রিক্স আসলে আমরা পারবো। ক্রেমারের পদ্ধতির সমীকরণ সমাধান সংক্রান্ত পারবো, রাইট? দেখো ইতিমধ্যে কিন্তু কতকগুলো আমরা জিনিসপত্র কিন্তু শিখে ফেলেছি। এইভাবেই তো আমি প্রশ্ন সলভ করতে গেলে তো সবকিছু আলোচনা হয়ে যাবে। প্রিপারেশন ব্যস্ত এইভাবেই এগিয়ে নিয়ে যাওয়া উচিত আসলে, তাই কিনা? আর মাস্টার প্রোগ্রামে তো মাস্টারের মতো করে নিয়ে যাবই, ওটা মাথায় রাখিও, ঠিক আছে? মাস্টার প্রোগ্রাম যখন হাতে নিয়েছি মাস্টার বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ তোমাদেরকে, রাইট? ইতিমধ্যে দেখো ভাইজান, রাজশাহী বোর্ড 2019-এর ক নম্বর প্রশ্ন অ্যান্সার কমপ্লিট, খ অ্যান্সার কমপ্লিট, গ অ্যান্সার কমপ্লিট। অর্থাৎ তোমাদের রাজশাহী বোর্ড 2019 কমপ্লিট। আমি ইতিমধ্যে সবকিছুর আলোচনা করে ফেলেছি, শুধু একটু নোটেশনের একটু মানে চেঞ্জ আছে। দেখো দেখো বাবা, রাজশাহী বোর্ড 19 এখানে যেটা এসছে সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স, জাস্ট প্রশ্নটা একটু লিখে তোমাদেরকে বলে দিই, 12 3 0 1 2 1 6 1 0। বি ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে 1 0 1 0 2 0 3 0 1। এই যে দেখো, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আবার সি ম্যাট্রিক্স দেওয়া আছে এক্স ওয়াই জেড। আবার ডি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 1। ক নম্বর প্রশ্নে বলেছে এর নির্ণায়কের এর 32তম ভুক্তির 32তম ভুক্তির সহগুণক। ওয়াও, ভুক্তির সহগুণক। বলো এটা পারবা কিনা বলো? 32, এই যে দেখো নোটেশনটা আমরা আগে লিখতাম এটা A32 আকারে, ওরা ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে বলেছে 32তম ভুক্তির, অর্থাৎ 3 নম্বর সারি 2 নম্বর কলামে বিদ্যমান ভুক্তির সহগুণক নির্ণয় করো। পারবা কিনা বলো ভাইজান? ক নম্বর অঙ্ক কমপ্লিট। খ নম্বরটা তো খুবই সহজ। খ নম্বরটা বলছে 5a² - 3i নির্ণয় করো। বলো, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই স্কয়ার বের করা শিখেছি, সেটাকে 5 দ্বারা গুণ করে নিব। এটা যত অর্ডারের আইটাও হবে তত অর্ডারের, নইলে যোগ বিয়োগ সম্ভব না, দিয়ে 3 দ্বারা গুণ করে নিয়ে বিয়োগ করে নিব। আমার খ নম্বর অঙ্ক কমপ্লিট। ক কমপ্লিট। গ নম্বরটা ক্রেমারের পদ্ধতিতে। ওকে, সুতরাং রাজশাহী বোর্ড 2019 কমপ্লিট। ওকে, ভেরি গুড। এবার আসো 23 নম্বর বলছি, এটা দিনাজপুর বোর্ড 2019, সেটাও এক প্রকারের শেষ। এখানে একটা নির্ণায়ক আছে। এইবারে আমাদের খেলা শুরু, নির্ণায়কের খেলা শুরু। ওকে, দিনাজপুর বোর্ড 2019। ওকে, দেখো বাবা, এই কালটো দেওয়া আছে 1 3 6 4, দৃশ্যকল্প একে এইটা। বি কালটো দেওয়া আছে
2 1 4 3 এটা দৃশ্যকল্প 1 এ। আবার দৃশ্যকল্প 2 এ আছে 2x plus 3y minus 5z equal to 7x minus 4y plus z equal to 4 এর তো কোনো অঙ্কই না। 3/5x minus 1/5y minus 2/5z এটা equal to 1। এই বীজগণিতের মানগুলো দেওয়ার কোনো দরকার ছিল বলো তো? এই বীজগণিতের মানগুলো দিয়ে আমাদেরকে কি প্রমাণ করতে চাইছেন? আমরা কি অঙ্কগুলো পারি না? হ্যাঁ, এটা হচ্ছে দৃশ্যকল্প 2, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। ক নম্বর নির্ণায়কের কথা বলা আছে বিস্তার না করে 2 3 9 a b c 6 minus a 9 minus b 27 minus 27 এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এটা ক নম্বর প্রশ্ন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইটা শুধু করাবো। এটাতে যে অঙ্ক আছে দৃশ্যকল্প 1 দিয়ে সেটা ইতিমধ্যে আমাদের বলা হয়ে গেছে। আর এটা ক্রেমারের পদ্ধতিতে এই সমীকরণটি সমাধান করতে বলছে, যা কিনা আমাদের ইতিমধ্যে এটা হয়ে গেছে। সুতরাং ক্রেমারের পদ্ধতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট 21 ব্যাচের জন্য। যেহেতু 19 সালে এসছে, 20 সাল পরীক্ষা হয়নি, সুতরাং 21 সালে ক্রেমারের পদ্ধতিতে একটা অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো ভাইজান, এবার এটা আমরা যেমন এটাকে যদি বিস্তার করতে বলতো, আমরা বিস্তার করতাম কি যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্ণায়কের বেশ কিছু ধর্ম আছে। সেটা হচ্ছে যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত সমান হয়, তখন সেই নির্ণায়কের মান হয়ে যায় 0। এটা মাথায় রাখিও। দেখো ভাইজান, এখানে আমি যদি তোমাদেরকে বলি, আমাকে বেশ কিছু নির্ণায়কের যদি তোমরা প্রপার্টিস মনে রাখতে পারো, নির্ণায়কের অঙ্ক অনেক সহজ, একটু প্র্যাকটিস করতে হয় এই আর কি। মনে করো 2 3 এখানে দিলাম 6 9, দেখো এটার মান 0 হবেই। দেখো 9 × 18 - 18 = 0। কেন? এই 1 নম্বর কলাম আর 2 নম্বর কলামের অনুপাত দেখো বাবা, 2:6 মানে 1:3, 3:9 অর্থাৎ 2/6 = 3/9। দেখো, এবং এটা সমান, অর্থাৎ 1 নম্বর কলাম আর 2 নম্বর কলামের অনুপাত সমান। আবার 1 নম্বর সারি এবং 2 নম্বর সারিরও অনুপাত কিন্তু সমান আছে, খেয়াল করে দেখো। অর্থাৎ কোন একটা নির্ণায়কের যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত সমান হলে সেই নির্ণায়কের মান 0 হয়। যদি তোমাকে বলে বিস্তার না করে কোন একটা নির্ণায়কের মান যদি তোমাকে 0 দেখাতে বলে, তাহলে মাথায় রাখবা 0 হয় দুইটা কেসে। একটা কেস হচ্ছে যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত সমান হয়, তাহলে আমাদের টার্গেট থাকবে কি করে আমরা দুটা সারি অথবা দুটা কলাম আমরা অভিন্ন বানাতে পারি বা অনুপাত অভিন্ন বানাতে পারি। অথবা যদি কোনো নির্ণায়কের যে কোনো সারির সবকটা ভুক্তি যদি 0 হয়, অথবা যে কোনো কলামের সব কয়টা ভুক্তি যদি 0 হয়, তবে সেই নির্ণায়কের মান হয় 0। অর্থাৎ আমি যদি বলি এখানে 0 0 0 2 3 5 3 1 2, এই নির্ণায়কের মান চোখ বন্ধ করে 0। কারণ আমি যখন এই কলামের সাপেক্ষে বিস্তার করব, 0 × hero = 0, 0 × hero you are not hero, এবার 0 × hero = 0। কি ক্লিয়ার? সুতরাং যে কোনো সারি বা যে কোনো কলামে যদি সবকটা ভুক্তি আমরা 0 বানাতে পারি, তাহলে সেই নির্ণায়কের মান সরাসরি 0 লিখে দেব, স্যারেরা কিছু বলবে না। কি ক্লিয়ার? আবার যদি আমরা এটা বানাতে পারি, যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত সমান বানাতে পারি, দেন উই ক্যান সে দ্য ভ্যালু অফ দ্যাট ডিটারমিনেন্ট ইজ 0। ওকে, সুতরাং আমরা এখান থেকে টার্গেট করব যে কোনো একটা সারি বা কোনো একটা কলামের ভুক্তিগুলো আমরা 0 বানাতে পারি, নয়তো বা যে কোনো দুটা সারি এবং যে কোনো দুটা কলামের অনুপাত সমান বানাতে হবে। ভাই এর আমার দিস ইকুয়াল টু, এবার একটু আমরা খেয়াল করে দেখি, 2 3 9 হয়ে গেল। এখানে আমি যদি এই কলামের সাপেক্ষে এই কলাম যদি যোগ করে দিই, এই কলাম আর এই কলাম যোগ করে দিই, প্লাস আর মাইনাস কাটি যাবে। সুতরাং এখানে হয়ে যাবে যোগ 6, এই দুটার যোগ হয়ে যাবে 9, এই দুটার যোগ হয়ে যাবে কত তোমরাই বলো ভাই এর আমার 27,
এটা ঠিক রেখে দিলাম। এবং তুমি এখানে যে জিনিসটা করলা সেটা হচ্ছে যে 1 নম্বর কলাম ঠিক রেখেছ, 2 নম্বর কলাম ঠিক রেখেছ, সরি 3 নম্বর কলাম ঠিক রেখেছ, 2 নম্বর কলামটা তুমি ভিন্ন আকারে লিখেছ। এখানে তোমাকে লিখতে হবে যে আমি এই অপারেশনটুকু করেছি স্যার। এই নতুন কলাম অর্থাৎ প্রাইম দ্বারা সবসময় বোঝানো হয় পরের নতুন নির্ণায়ক। এই নির্ণায়কের নতুন নির্ণায়ক হচ্ছে এটা। এই নতুন নির্ণায়কের 2 নম্বর কলামটা আমি পাইছি স্যার C2 প্লাস C3 করে। এই সাইড নোটটুকু দিতে হবে, নইলে মার্ক কাটে একবারে তোমাকে কুচি কুচি করে দিবে, 0 বানিয়ে দিবে। তুমি হিরো কখনোই হতে পারবা না ভাইজান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ক্লিয়ার কিনা তোমরাই বলো, এটা ক্লিয়ার কিনা? এইবারে তুমি মনে রাখবা কোন একটা নির্ণায়কের যে কোনো সারি থেকে অথবা যে কোনো কলাম থেকে তুমি যদি, অথবা তুমি এটা এখন সরাসরি তুমি 0 লিখে দাও, কোনো সমস্যা নাই। কারণ 2 আর 6 এর অনুপাত 1:3, 3 আর 9 এর অনুপাত 1:3, 9 আর 27 এর অনুপাত 1:3, সুতরাং 0 এখানে লিখে দেবা তুমি। যেহেতু C1 এবং C2 এর ভুক্তিগুলোর অনুপাত সমান, C1 ও C2 এর ভুক্তিগুলোর অনুপাত সমান। অঙ্ক শেষ হয়ে গেছে, ভুক্তিগুলোর অনুপাত সমান। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? বিস্তার না করে যদি তোমাকে কোন একটা ইকুয়েশন শূন্য দেখাতে বলে তাহলে তোমাকে এরকম টার্গেট রাখতে হবে। বুঝতে পারছো কিনা বলো? কি ক্লিয়ার? ভোটে জিতেও ক্লাস করতে হচ্ছে কেন? কই ভোটে জিতেছিলা? তাহলে আমাদেরকে বিস্তার না করে যদি কোনো কিছু করতে বলে তাহলে সারি কলাম অপারেশন করে আমাকে নির্ণায়কের অঙ্ক করতে হবে, মাথায় রাখিও। ওকে, ক্লিয়ার কিনা ভাইজান বলো? আচ্ছা, তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2019 কমপ্লিট। এবার কুমিল্লা বোর্ড 2019 আমাদের কমপ্লিট। কুমিল্লা বোর্ড 2019 কমপ্লিট, একটা কিছু বাদ নাই বলে রাখলাম। কুমিল্লা বোর্ড 2019। চট্টগ্রাম বোর্ড 2019 কমপ্লিট। ওয়াও, চট্টগ্রাম বোর্ড 2019 কমপ্লিট, ভেরি গুড। এবার আসো সিলেট বোর্ড 2019। সিলেট বোর্ড 2019। সিলেট বোর্ড 2019। এইভাবে পড়ালেখা করলে কি আর আমাদেরকে ঠেকাইতে পারে কেউ? সিলেট বোর্ড 2019 যেটা এসছে ভাইজান সেটা দেখো তোমরা একটু। তুমি কি দেখেছো কভু কেমনে অঙ্ক হয় কনসেপ্টের জোরে, মাথার খাতিরে ধীরে ধীরে অঙ্ক হয়, ধীরে ধীরে অঙ্ক হয়। 2 3 - 1 2 0 2। আচ্ছা, 1 - 2 0। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এখানে বলা আছে f of t equal to t square minus 3t plus 2। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা কখনোই ভিন্ন এককের দুটা জিনিস যোগ হয় না। সবসময় একই এককের অভিন্ন এককের জিনিসগুলো যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, রাইট? তবে রাশি ভাগ করা যায় না। যেমন এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর করবা, এটা কিন্তু হবে না। এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই বি ম্যাট্রিক্স করবা, এটা কিন্তু হবে না। ওকে, প্রত্যেকটার ফিলিংস আছে আসলে। এখন দেখো এখানে যদি এফ অফ টি এটা হয়, এখন এফ অফ এ বের করতে চাচ্ছ, এইটা কিন্তু কোনো সংখ্যা বসাচ্ছ না, এটা তুমি একটা রাশি, একটা ম্যাট্রিক্স বসাচ্ছ। এইটা ইকুয়াল টু তাহলে এ স্কয়ার মাইনাস 3a প্লাস এখানে 2 ইনটু এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে ভাইজান, রাইট? ওখানে 2 এর সাথে কোনো কিছু থাক আর না থাক, এই ম্যাট্রিক্সের ফাংশনের রূপ হচ্ছে এইটা, রাইট? এই ফাংশন থেকে যদি আমাকে ম্যাট্রিক্স বের করতে বলে মনে রাখবা ধ্রুবক পদের সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হবে। তাহলে এফ অফ এ মানে এইটা। অর্থাৎ সিলেট বোর্ডের
খ নম্বর প্রশ্ন, এটা এফ অফ এ নির্ণয় করো, বলো পারবা কিনা। এখন a স্কয়ার মাইনাস 3a প্লাস 2i নির্ণয় করতে পারবা কিনা বলো। অতএব এটা তোমরা নিজেরা করে নিবা। ওকে, এবারে আসো, এটা ছিল খ নম্বরে। এবারে ক নম্বরে বলা আছে বিস্তার না করে, ওয়াও এক্সেলেন্ট, xy ইন্টু এক্স প্লাস ওয়াই, yz ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে zx ইন্টু জেড প্লাস এক্স, এখানে আছে xy, এখানে আছে তোমার yz, এখানে আছে তোমার zx, এখানে আছে 1 1 1। ওকে, এবারে বলেছে বিস্তার না করে তুমি প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, 1 1 1, জেড জেড এক্স ওয়াই। ওয়াও এক্সেলেন্ট। বিস্তার না করে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, কোন একটা নির্ণয়কে যদি তুমি একটা কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল দেখো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার দ্বারা গুণ করার অর্থ হচ্ছে, কোন একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ করার অর্থ হচ্ছে তার প্রত্যেকটা ভুক্তির সাথে ওই স্কেলারটা গুণ হয়ে যায়, রাইট? কারণ এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে 2a ম্যাট্রিক্স মানে কিন্তু a প্লাস a, অর্থাৎ ওই দুটা ম্যাট্রিক্স যোগ করতেছ। দুটা ম্যাট্রিক্স যখন তুমি যোগ করবা, প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি যোগ হবে, তার মানে কি প্রত্যেকটা ভুক্তি দ্বিগুণ হয়ে যাবে আসলে, রাইট? এই জন্য বলা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা স্কেলার গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে ওই স্কেলারটা গুণ হয়ে যাওয়া। আর নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এটা না, যে কোনো একটা নির্ণায়কের সাথে যদি তুমি কোনো একটা ভুক্তি গুণ করতে চাও, ওইটা দ্বারা যে কোনো একটা সারির সাথে গুণ করতে হবে, অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হয় সেটা, ওইটা দ্বারা যে কোনো একটা সারির সাথে গুণ করতে হবে, নয়তোবা কোনো একটা কলামের সাথে গুণ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিস্তার না করে এখান থেকে ওইটা প্রমাণ করতে চাই। কি মজার জিনিস দেখো তো ভাইজান, আমি যদি তোমাকে বলি যে এটাকে এখানে ফ্রি করতে হবে, এক্স ওয়াই ফ্রি করতে হবে, তাহলে এক্স ওয়াই কমন নিতে হবে। এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, আল্লাহরে এখানে এক্স ওয়াই নাই, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড নাই, এখানে জেড এক্স, এখানে জেড এক্স, এখানে জেড এক্স নাই। ইস, কি দুঃখজনক। যদি আমি তোমাদেরকে বলি যে এখানে একটা আমি জেড গুণ করব, এখানে একটা জেড গুণ করব, এখানে একটা জেড চলে আসবে, কারণ এখানে একটা জেড নিয়ে আসতে হবে, খেয়াল করেছো কি? তাহলে এটা লেফট সাইড, তাহলে দিস ইকুয়াল টু, দেখো বাবা আমি যেটা করতে চাচ্ছি, এখানে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। ওয়াও, তাহলে এখানে আবার এক্স ওয়াই জেড, এখানে আবার জেড। কি করেছি বলতো, এক নম্বর কলামকে তুমি জেড দ্বারা গুণ করেছো। তুমি হঠাৎ করে একটা গুণ করলে আর হলো বলো তো? তুমি যদি কোনো কিছু এক্সট্রা গুণ করতে চাও তাহলে ওটার বিপরীত দ্বারা গুণ করতে হবে। মনে করো তুমি কোনো একটা সংখ্যার সাথে 5 গুণ করলে, তাহলে সাথে 1/5 নিতে হবে। হঠাৎ করে তার গুণ করতে পারবে না, এটা তার ইকুয়েশন না যে দুই পাশে 5 দ্বারা গুণ করে পাই, এমনটা তো না। তাহলে আমি এখানে জেড দ্বারা গুণ করেছি, তাহলে এখানে 1/z একটা অতিরিক্ত নিতে হবে, কারণ এখানে জেড দ্বারা তুমি গুণ করেছো। তাহলে ওকে, আমি এখানে জেড নিয়ে আসতে পারেছি, এখানে কি নিয়ে আসতে হবে, এক্স নিয়ে আসতে হবে। তাহলে এই কলামকে এক্স দ্বারা গুণ করব, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড। এখানে আবার তোমার এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে এক্স। তাহলে দ্বিতীয় কলামকে এক্স দ্বারা গুণ করেছি, এক্সট্রা একটা ভুক্তি দ্বারা গুণ করেছি, সুতরাং এখানে এক্স দ্বারা তোমাকে ভাগ করতে হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে তুমি এক্স দ্বারা গুণ করেছো, এই জন্য এখানে এক্স দ্বারা ভাগ করেছো, কারণ এক্সটা কমন নেই, এক্স এর সাথে কাটা যেতে হবে। এবার এখানে ওয়াই নাই, ওয়াই দ্বারা গুণ করো, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স, এখানে এক্স ওয়াই জেড, এখানে আবার তোমার কত দ্বারা গুণ করেছো, জেড ওয়াই দ্বারা, সরি এখানে তাহলে ওয়াই। কি ক্লিয়ার? দেখো বাবা, তাহলে এখানে একটা ওয়াই নিতে হবে পাগলারা, কারণ কি এখানে তুমি ওয়াই দ্বারা এক্সট্রা গুণ করেছো। এটু ক্লিয়ার কিনা বলো? ওরে বাপরে, কত জায়গা লাগে রে নির্ণায়কের অঙ্ক করতে গিয়ে। এবার আসো ভাই, এরা আমার দেখো মজার কাহিনী।
তাহলে আমি এখানে একটা এক্স কমন নিলে এক্স এর সাথে কাটে, এখানে ওয়াই কমন নিলে এখান থেকে ওয়াই কাটবে, সরি এখানে জেড কমন নিলে এখানে এখান থেকে এক্স কমন, সরি এখানে তো জেড কমন, এখানে জেড কমন নিলে এখানকার জেড কাটে, এখানকার এক্স কমন নিলে এখানকার এক্স কাটে, এখানকার ওয়াই কমন নিলে এখানকার ওয়াই কাটে। তার মানে যা ছিল সেটাই আছে। লাভ কি হয়েছে জানো? হেভি লাভ হয়েছে, হেভি লাভ হয়েছে। কিরকম লাভ? প্রথম সারি থেকে এক্স ওয়াই জেড কমন, দ্বিতীয় সারি থেকে এক্স ওয়াই জেড কমন। তাহলে এখানে যদি আমি এক্স ওয়াই জেড কমন নিই প্রথম সারি থেকে, আবার দ্বিতীয় সারি থেকে আবার এক্স ওয়াই জেড কমন, আর নিচে একটা এক্স ওয়াই জেড ছিল, আমার প্রমাণটা একটু লিখতে মনে ভুল হয়েছে, ডান পাশে এক্স ওয়াই জেড গুণ হতো, তাহলে এখানে আমি তুলতে ভুল করেছি। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে ওয়ান, এটাকে লিখে নিই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আবার জেড প্লাস এক্স। এখান থেকে এক্স ওয়াই জেড কমন নিলে ওয়ান ওয়ান ওয়ান, ওয়াও জেড এক্স ওয়াই। এবারে বলো তো বাবা, এইটার এটা কাটি যায়, সুতরাং প্রমাণিত। বিস্তার ছাড়াই আমরা নিস্তার পেয়ে গেছি। কি ক্লিয়ার? আমার প্রমাণের এখানে এক্স ওয়াই জেড আছে, আমি তুলতে ভুল করেছি, ওকে, গুণ আকারে থাকবে। কি ক্লিয়ার? বলো বাবা ক্লিয়ার? অনেকেই কাল রোজা রাখবে ভাই, এখন ছুটি দিলে ভালো হয়। অবশ্যই ছুটি দিয়ে দেবে এখন। হ্যাঁ এক্স ওয়াই জেড ছিল বাবা, এক্স ওয়াই জেড লিখেছি। কি সুন্দর নিনজা টেকনিক, ওই তো আর কি, এরকম ভাবে করতে হয়। কি ক্লাস নিতেই থাকবো কিন্তু সারা রাত, বেশি রাগ ধরালে কিন্তু। এমনিতে আমার রাগ হয় না যদিও বা। কি ক্লিয়ার? পারবে কিনা বলো? তাহলে মোটামুটি আমাদের দেখো সিলেট বোর্ড 2019 হয়ে গেল। মানে আমি যেটা করতে চাচ্ছি যে তোমাদের আমি সৃজনশীলটা 2 দিনেই শেষ করে দেবো এখানকার প্রশ্ন, তারপরে আমার মতো করে কিছু সৃজনশীল করাবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সিলেট বোর্ড 2019 কমপ্লিট, যশোর বোর্ড 2019 কমপ্লিট, বরিশাল বোর্ড 2019 কমপ্লিট, 2018 নির্ণায়ক বাদে সব করা কমপ্লিট, ঢাকা বোর্ড 2017 কমপ্লিট। অর্থাৎ আজকে 10টা প্রশ্নের মধ্যে শুধু 2018 নির্ণায়কের অঙ্ক বাদ দিয়ে সব কমপ্লিট। ওকে, আজকে 10টা অঙ্কই নোট করে ফেলবা তোমরা। যে 10টা অঙ্ক আমি দিয়েছি ওই 10টা অঙ্ক সুন্দর করে তুলে কমপ্লিট অ্যান্সার লিখে, যার হাতের লেখা সুন্দর সে যেন অবশ্যই গ্রুপে পোস্ট দেয়, তাকে ঈদের পরবই দিবে বলে রাখলাম। ঈদের পরবই দেব। তোমরা একটা কাজ করে রাখিও বাবা, 2017 দিনাজপুর বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017, সিলেট বোর্ড 2017, যশোর বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017। ঠিক আছে, এই 17 প্রশ্নগুলো, 17 যে আরো 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু সলভ করবা নির্ণায়কের অঙ্ক বাদ দিয়ে। ওকে, আমি তোমাদেরকে নির্ণায়ক নিজ হাতে করাবো। ওকে, আর একদিন আমি এটা রিটেন করবো, একদিন ফাইনাল পরীক্ষার জন্য তামা হয়ে যাবে সবকিছু ভাইজান। ঠিক আছে, কেউ ঠেকাইতে পারবে না তোমাদেরকে। ওকে, সামনের দিন কি করবো জানো? এই 17 সালের যে কটা নির্ণায়ক আছে সে কটা করবো, আর আমার নিজস্ব কিছু সৃজনশীলতা আছে সেই সৃজনশীল প্রশ্নে সলভ করাবো। দেখবা কত মজা হয়। তাহলে আমাদের 10, 5, 15টা সৃজনশীল প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় এসছে, আর আমি যদি 10-12টা সলভ করাই, ওই 10-12টার বাইরে আর প্রশ্ন আসার সুযোগ এই 2021-22 অন্তত এই ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে থাকবে না বলে রাখলাম আমি তোমাদেরকে। ঠিক আছে? তো ঠিক আছে ভাইজান, ভালো থেকো। আমার হাতটা একটু খুব ডিস্টার্ব করতেছে আজকে। কি ক্লিয়ার? ঈদের পরবই দেবো যার হাতের লেখা ভালো। তাহলে ওকে, তাহলে ভালো থেকো। এই পর্যন্তই থাক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। মাইশা মালিহা, এত কষ্ট করে ক্লাস নিলাম তাও তোমাদের মন পাওয়া যায় না, বুঝলা? আজকে টিকা দিয়েছি, হাত প্রচন্ড ব্যথা করতেছে।